নতুন ফ্যাসিবাদকে বর্জন করে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে জামাত ইসলাম সহ সমমনা ৮ দলকে আগামী নির্বাচনে জয়যুক্ত করার দাবি জানানো হয়েছে রংপুর বিভাগীয় সমাবেশ থেকে। দুপুরে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে আয়োজিত জামায়াত ইসলামী সহ সমমনা ৮ দলের নেতৃবৃন্দ এ দাবি জানান। বক্তারা বলেন, একটি দলকে বিশেষ নিরাপত্তা দেওয়া হচ্ছে, এটা কিসের ইঙ্গিত? এটা নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করবে। তারা বলেন, গণভোটের তারিখ ঘোষণা করতে হবে, তারপর জাতীয় নির্বাচন দিতে হবে। প্রধান অতিথি বলেন, কোনো মহল ভোটে কারচুপি অথবা ডাকাতির চেষ্টা করে তাকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। সমাবেশে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া করেন বক্তারা। গণভোট যেদিন হবে সেই দিনে সংসদ নির্বাচন হবে। আচ্ছা বলেন তো, গণভোট ঠিক করবে সংসদ নির্বাচনকে, কিন্তু একই দিনে যদি গণভোট হয় তাহলে গণভোটের এই রায় সংসদ নির্বাচনকে কোনো ভালো কিছু করতে পারবে? এত সোজা কথা কেন তারা বুঝে না? আমি সত্যিকার আমিও বুঝি না। তো আপনারা বলেন, আগামীতে গণভোট যখনই হোক, যেভাবেই হোক, আমরা আগে চাই। তাহলে গণভোটের পক্ষে আপনারা হ্যাঁ বলবেন, কি বলবেন? আমাদের যে মৌলিক দাবিগুলো ছিল, দেশে মৌলিক সংস্কার হবে, খুনিদের গুমিদের টাকা পাচারকারীদের দৃশ্যমান বিচার হবে, এরপরে লেভেল প্লেইং ফিল্ড জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরি হবে। কিন্তু আমরা দেখলাম এক শ্রেণীর ক্ষমতালোভীরা সংস্কার এবং দৃশ্যমান বিচারকে গুরুত্ব না দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য শুধু পাগল নয়, ডবল পাগল হয়ে গেছে। দর্শক, এই মুহূর্তে রংপুরে আছেন প্রতিনিধি মাহমুদুল হাসান, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মাহমুদুল, রংপুরে তো ৮ দলের সমাবেশ হচ্ছে, তো এই সমাবেশে ৮ দলের নেতৃবৃন্দ কি বার্তা দিলেন আমাদেরকে জানাবেন। ছিলেন যে এই যে রংপুর বিভাগীয় যে ৮ দলের যে বিভাগীয় সমাবেশ, সেটি কিন্তু এখন থেকে প্রায় ঘণ্টাখানেক আগে শেষ হয়েছে। তারপরে কিন্তু এখনও নেতাকর্মীরা এখনও তাদের যে বিভিন্ন কার্যক্রম, এখন বিশেষ করে কিন্তু যে পরিষ্কার পরিচ্ছন্ন মাঠ, সেটি কিন্তু তারা কার্যক্রম চালাচ্ছেন। এবং এই বিভাগীয় সমাবেশ থেকে নেতারা যেটি বলতে চাইছেন এবং কেন্দ্রীয় নেতারা যেটি বলছেন যে আগামীর বাংলাদেশ যেহেতু বিগত সময়ে শোষিত, এই বাংলাদেশে কিন্তু আসলেই সারা বাংলাদেশে যে আসলে যে জাগরণ, বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচনের আগে যে গণভোট, সেই দাবিগুলোই কিন্তু এখানে ৫ দফা যে দাবি, সেই দাবিগুলো আদায়ের লক্ষ্যে কিন্তু ৮ দলের যে আজকের বিভাগীয় সমাবেশ, সেটি কিন্তু অনুষ্ঠিত হলো রংপুর কালেক্টর ঈদগাহ মাঠে। আমরা একটু কথা বলতে চাই যে কেন্দ্রীয় নেতারা তো ৮ দলের কেন্দ্রীয় নেতারা অনেক ধরনের কিন্তু বার্তা দিয়েছে এবং যদি আগামী নির্বাচনে ভোট ডাকাতির মতো ঘটনা ঘটে, তারা কিন্তু আসলে রুখে দেওয়ারও কিন্তু আসলে সেখান থেকে বার্তা দিয়েছেন। তবে এখনও কিন্তু আপনারা মাঠে রয়েছেন এবং স্বেচ্ছাসেবীরা তাদের মাঠের পরিচ্ছন্নতার কাজ করছেন। আসলে আগামীর বাংলাদেশ কেমন বাংলাদেশ প্রত্যাশা করছেন এবং এই বিভাগীয় সমাবেশ থেকে কি ধরনের বার্তা দিয়ে গেলেন আপনাদের নেতারা? ধন্যবাদ আপনাকে। মূলত দীর্ঘদিনের নির্যাতিত, নিষ্পেষিত, বৈষম্যর শিকার এই জাতি, 3টা টার্ম তো কোনো ভোটেই হয় নাই। স্বাধীনতার পর থেকে যত সরকার এসেছে, কোনো সরকারই জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেননি। আর ফ্যাসিস্ট সরকারের 3টা টার্ম তো এটা জাতি জানে, আপনারাও জানেন। এমত অবস্থায় সমস্ত জনগণ, ছাত্র, শিক্ষক, শ্রমিক, ছাত্র জনতা, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা, ঘোড়ার গাড়িওয়ালা, কামার কুমার, জেলে তাঁতি, সকল শ্রেণীর, সকল ধর্মের, সকল মতের লোক ভাবছে যে আমরা তো আসলে এতদিন পর্যন্ত দেখলাম সবাইকে, এবারে মানবিক বাংলাদেশ গড়ার কথা বলছে বাংলাদেশ জামাত ইসলামের আমিরে জামাত। এদেশের মাটিতে যেই জন্মগ্রহণ করবে, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্ট হোক, সে এদেশের জনগণ অন্যদের মতো তাদেরও মর্যাদা সমান সমান। যেমন আকাশের মালিক আল্লাহ, সবাই আকাশের নিচে থাকে। জমিনের মালিক আল্লাহ, সবাই জমিনে বিচরণ করে। আল্লাহর আইন প্রতিষ্ঠিত হলে সকল দল মত, সকল মানুষ
এক সমান অধিকার সমান মর্যাদা পাবে। আরেকটি প্রশ্ন করতে চাই যে আসলে একটি দলকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে তাদের নিরাপত্তার জন্য, এবং এই বিষয়ে আসলে আপনাদের দলের নেতারা কিন্তু বিভিন্ন ধরনের বার্তাও দিলেন, এবং আসলে আপনারা কি ধরনের বার্তা দিতে চান যে এই আগামী নির্বাচন আসলে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কোনো ধরনের শঙ্কা কাজ করছে কিনা? আপনারা নিশ্চয়ই জানেন, বা আসলে আপনার সচেতন সাংবাদিক মিডিয়ার কর্মী ভাইয়েরা আপনারা আছেন, আসলে দ্বিতীয় স্বাধীনতার পর নতুন বাংলাদেশের এই অবস্থা আসার পর দেশের মানুষ দেখছে কে পাথর দিয়ে একজনকে মারছে, কে কে চাঁদাবাজি করছে, ট্রাক স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড কার দখলে নিচ্ছে, এটা জাতি আসলে দেখছে। এজন্য আসলে আগামী নির্বাচনটা লেভেল প্লেইং ফিল্ড, এটা আসলে আশঙ্কা হচ্ছে। তবে আমরা মনে করি মানুষের বুঝ যখন আসে, যারা এগুলো করছে তারাও সত্যের দিকে আসবে, যারা পাহারাদারির কাজ করছে তারাও সত্যকে প্রতিষ্ঠায় এগিয়ে আসবে বলে আমাদের ধারণা। এজন্য আমরা একসাথে আন্দোলনও চালিয়ে যাচ্ছি, আমরা জনগণকে ভালোবাসা দিচ্ছি এবং প্রমাণ করে দিচ্ছি এদেশের জনগণের জন্য, সার্বভৌমত্বের জন্য, জনগণের অধিকার আদায়ের জন্য লেভেল প্লেইং ফিল্ডটা সামনে, এটা বর্তমান সরকার এটা করবেন এবং নির্বাচন দেবেন। আমরা নির্বাচন ফেব্রুয়ারি মাসে হওয়ার কথা, আমরা নির্বাচন চাই, এবং গণভোট আমরা নভেম্বরে চেয়েছিলাম। গণভোট একটা ডিক্লেয়ারের বিষয়, এটা দিলেই জনগণের আজকে জনস্রোত যেভাবে দেখছেন আপনারা, তাতে হ্যাঁ ফ্যাসিস্টের বিরুদ্ধে যে কথাগুলো এসেছে, জুলাই জাতীয় সনদ যেটা আইনি ভিত্তি, এরপর উভয় কক্ষে পিআর পদ্ধতি, এরপর নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড, এবং ফ্যাসিস্টদের দোসর সহ তাদের আসলে রাজনীতি করার বা নির্বাচন করার অধিকার এদেশের জনগণই দিতে চায় না। এই কষ্ট আর জনগণ মেনে নিতে চায় না। ধন্যবাদ। জি, যেমনটা শুনছিলেন যে আসলেই এই বিভাগীয় সমাবেশ থেকে যে নেতাকর্মীরা যেটি বলতে চাচ্ছেন যে আগামীর বাংলাদেশ, যেহেতু বিগত সময়ে নানাভাবে নানা দল কিন্তু শোষিত নির্যাতিত মানুষদের যে ভাগ্য বদলের জন্য কাজ করতে পারেনি, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, এবং আগামীর বাংলাদেশ একটি শোষিত নিষ্পেষিত যে মানুষদের জন্য যে কাজ করবে তারাই আসলে আগামী নির্বাচনে, এবং জনগণ তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবে, তারাই কিন্তু এই রাষ্ট্র পরিচালনা করবে, এমনটা কিন্তু বার্তা কিন্তু এখান থেকে এই বিভাগীয় সমাবেশ থেকে কিন্তু তারা দিচ্ছিলেন। এই ছিল আমার কাছে রংপুরের এই আজকের যে 8 দলের যে বিভাগীয় সমাবেশের সর্বশেষ পরিস্থিতি। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন প্রতিনিধি মাহমুদুল হাসান। মেহেরপুরের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বের করে দিয়ে তালা লাগিয়ে দিয়েছেন সহকারী শিক্ষকরা। সকালে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে গেলে তাদেরকে বের করে আন্দোলনরত শিক্ষকরা 10ম গ্রেডের বেতন সহ 3 দফা দাবিতে প্রাথমিকের সহকারী শিক্ষকদের কর্মবিরতি ও পরীক্ষা বর্জন শুরু হয়। কমপ্লিট শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে মেহেরপুর জেলায় 308টি প্রাথমিক বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষকরা। এতে বন্ধ হয়ে পড়ায় প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস ও বার্ষিক পরীক্ষাও হয়নি। 308টি সরকারি প্রাথমিক বিদ্যালয় তালাবদ্ধ। আশ্বাসের পরও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের 3 দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় নওগাঁয় বার্ষিক পরীক্ষা বর্জন করে কর্মবিরতি কর্মসূচি পালন করছে শিক্ষকরা। বিদ্যালয়গুলোতে বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ না করে নিজেদের রুমে অবস্থান নেয় শিক্ষকরা। তবে প্রধান শিক্ষকরা নিজস্ব ব্যবস্থাপনায় দপ্তরের মাধ্যমে পরীক্ষা নেন। আন্দোলনরত শিক্ষকরা বলছেন, তাদের দাবি যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত ক্লাস বা বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করবে না তারা। সাকসু ও হল সংসদ নির্বাচন ঘিরে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উচ্ছ্বাস আর শঙ্কা চলছে। তফসিল ঘোষণার পর দ্বিতীয় দিনের মতো চলছে মনোনয়নপত্র বিতরণ। সকাল 10টা বাজতে না বাজতেই আইআইসিটি ভবনে ভিড় জমান সম্ভাব্য প্রার্থীরা। প্রত্যেকের মুখে উচ্ছ্বাস, চোখে নির্বাচনী স্বপ্ন। আবার কেউ কেউ দফায় দফায় সাকসু নির্বাচন পেছানোর কারণে নির্ধারিত তারিখে নির্বাচন নিয়ে কিছুটা শঙ্কিত। সিলেট থেকে মৃণাল কান্তি দাসের রিপোর্ট। সাকসুর মনোনয়ন বিতরণের প্রথম দিনে গতকাল 46 জন মনোনয়ন সংগ্রহ করেছেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের 26 জন ও হল সংসদের 20 জন।
শিক্ষার্থীরা জানান শাকসু নির্বাচনের তফসিল ঘোষণার আগে নানা নাটকীয়তা হয়েছে, দফায় দফায় নির্বাচনের তারিখ পরিবর্তন হয়েছে। তারপরও তফসিল ঘোষণা ও মনোনয়ন বিতরণ শুরু হয়, তাদের মধ্যে ফিরে এসেছে স্বস্তি। 28 বছর পর শাকসু হইতেছে, মানে একটা উৎসব মুহূর্ত তৈরি হয়েছে ক্যাম্পাসে, আর আমাদের অনেক আগ্রহ। প্রশাসনের সদিচ্ছা এবং নির্বাচন কমিশন অনেক পরিশ্রম করতেছে, পরিশ্রমের ফলাফল একটা ভালো একটা নির্বাচন আমরা আশা করতেছি আর কি। তারা আশা করছেন নির্ধারিত সময়ে উৎসবমুখর পরিবেশে শাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রার্থীরা সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করতে পারবেন। মনোনয়ন নিতে এসে অনেকেই প্রকাশ করেছেন নিজেদের স্বপ্ন, পরিকল্পনার উচ্ছ্বাস। আবার কেউ কেউ জানালেন শঙ্কার কথাও। কমিশন সর্বোচ্চ সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করবে এবং সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রাখবে। সাধারণ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে স্টুডেন্টদের জন্য কাজ করার চেষ্টা করছি। তো এখন ছাত্র সংসদের মাধ্যমে আমি আরো বৃহৎ পরিসরে কাজ করতে পারবো। তো এটা একটা আমার জন্য একটা পজিটিভ দিক। এদিকে শাকসুর নির্বাচন উৎসবমুখর পরিবেশে আয়োজনে কাজ করে যাচ্ছে নির্বাচন কমিশনও। তারা বলছেন এবার আগের যে কোনো সময়ের চেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে, উৎসবমুখর হবে। তো আমাদের কার্যক্রম পুরোদমে চলছে, তফসিল অনুযায়ী আমরা এগোচ্ছি। আগামী জানুয়ারি 20 তারিখে শাকসু নির্বাচন হবে। আগামী 4 ডিসেম্বর মনোনয়ন জমার শেষ দিন, এরপর 6 ডিসেম্বর যাচাই বাছাই, 7 ডিসেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ আর 11 ডিসেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশের মধ্য দিয়ে জানা যাবে কারা নামবেন নির্বাচনী লড়াইয়ে। আগামী বছরের 20 জানুয়ারি সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। মৃণাল কান্তি দাস, মাই টিভি, সিলেট। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা সহায়তা যুক্তরাজ্য থেকে ঢাকা এসেছেন বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর রিচার্ড বিলি। সকাল 10:30টায় এভারকেয়ার হাসপাতালে পৌঁছান তিনি। যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ দল আসার পাশাপাশি চীন থেকে আজ আরও একটি চিকিৎসক দল আসার কথা রয়েছে। এর আগে মঙ্গলবার দুপুরে খালেদা জিয়ার স্বাস্থ্যগত তথ্য জানাতে এসে সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানান তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। তিনি জানান বিএনপি চেয়ারপারসনকে বিদেশে নিয়ে চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত জানাবে মেডিকেল বোর্ড। খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলে দ্রুতই দেশে ফিরে আসবেন তারেক রহমান। বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তায় এভারকেয়ার হাসপাতালে দায়িত্ব পালন করছেন SSF এর সদস্যরা। এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী ইউসুফ আলী, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ইউসুফ, আপনি নিশ্চয়ই শুনছেন আমাকে। তো বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং সেই সাথে ইউকের বিশেষজ্ঞ চিকিৎসকের বিষয়ে কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। ফৌজি, আপনি জানেন যে গত 23 নভেম্বর থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এরপর ওনার স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাকে 27 নভেম্বর আইসিইউতে স্থানান্তর করা হয়েছে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। এরপর থেকে কিন্তু ওনার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। আজকে মূল যে বিষয়টি সেটি হলো যে বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য হয়তো তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে কিংবা এখান থেকে অন্য কোথাও স্থানান্তর করা হতে পারে। তার উপরে একটি মহড়া দেওয়া হয়েছে দুপুর 2টায় এবং বিকেল 4টায় সেনাবাহিনী এবং বিমান বাহিনীর 2টি হেলিকপ্টার মহড়া দিয়েছে, যাতে করে যে কোনো পরিস্থিতিতে বেগম খালেদা জিয়াকে এখান থেকে নেয়ার জন্য যাতে কোনো ধরনের সমস্যা না হয় সেটির জন্যই মহড়া দেওয়া হয়েছে মূলত। এবং আইসপিআর পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে এই যে মহড়া দেওয়া হবে, এই মহড়া নিয়ে যাতে কেউ আতঙ্কিত না হয়, কারণ হঠাৎ করে একটি হসপিটালের যদি হেলিকপ্টারের মহড়া দেওয়া হয় তাহলে হয়তো অনেকে আতঙ্কিত হতে পারে যে আসলে এখানে কোনো ধরনের ঘটনা ঘটেছে কিনা। সেজন্য কাউকে আতঙ্কিত না হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। এছাড়া যুক্তরাজ্য থেকে যে বিশেষজ্ঞ প্রতিনিধি দল এসেছে এবং এর পাশাপাশি চীনের আরও একটি প্রতিনিধি দল আসবে, তারা তার স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা করে হয়তো বিষয়টি আরও বিস্তারিত জানাবেন। তবে দলের পক্ষ থেকে কিন্তু এখন পর্যন্ত আজকে জানানো হয়নি যে আসলে খালেদা জিয়ার শারীরিক অবস্থা কীরকম। হয়তো দলের পক্ষ থেকে যদি বিস্তারিত জানানো হয় তাহলে হয়তো আমরা দর্শকদেরকে আপনার মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব, কারণ কৌতূহলী দর্শক কিন্তু সবাই জানতে চায় যে একটু পরপরই জানতে চায় যে খালেদা জিয়ার আসলে শারীরিক অবস্থা কীরকম, উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে, এই বিষয়ে কিন্তু জানতে চায় দর্শকরা। সেজন্য আমরা দলের পক্ষ থেকে যদি বিস্তারিত কিছু জানানো হয় তাহলে আমরা জানানোর চেষ্টা করব। ফৌজিয়া, এভারকেয়ার হাসপাতাল থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। ফৌজিয়া। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী ইউসুফ আলী।
তফসিল ঘোষণা অনুযায়ী নির্বাচন কমিশনের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা 24 ডিসেম্বর তারিখে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ হল সংসদ ব্রাক্সো নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন ও অবস্থান কর্মসূচি পালন করেছে বেরোবির সাধারণ শিক্ষার্থীরা। সকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, আজকের মধ্যে তফসিল অনুযায়ী নির্বাচন কমিশনকে স্বাভাবিক কার্যক্রম সচল করতে হবে। পূর্ব নির্ধারিত তফসিল অনুযায়ী আগামী 24 ডিসেম্বর তারিখেই ব্রাক্সো নির্বাচন সম্পন্ন করতে হবে। একদিন দুই দিন আপনি একেবারে স্থগিত করে দিচ্ছেন, তার মানে আপনি কি বোঝাচ্ছেন? আপনি একটা অযোগ্য প্রশাসন। তাহলে আপনি যোগ্যতার পরিচয় কখন দেবেন? যখন আপনি নির্দিষ্ট টাইম অনুযায়ী কাজটা করবেন। আপনারা কিন্তু অনেক দিন পর পর টাইমটা কিন্তু পিছাচ্ছিলেন, আগাচ্ছিলেন, যা ইচ্ছা তাই করতেছিলেন। আজকের মধ্যেই আমরা সাধারণ শিক্ষার্থীরা আমাদের যে চাওয়া পাওয়া, আমাদের ব্রাকসুটা বেসিক্যালি কি? ব্রাকসুটা হইতেছে আমাদের প্রশাসনের সঙ্গে আমাদের সাধারণ শিক্ষার্থীর একটা সেতু। ব্রাকসু হবে একটা সেতু। এই সেতুর মাধ্যমে প্রশাসনরা তাদের অধিকারটা বুঝায় নেবে প্রতিনিধির মাধ্যমে প্রশাসনের কাছ থেকে। তো আজকে আমরা সেটা বাস্তবায়ন করবো এবং ইনশাআল্লাহ আমাদের নির্বাচন 24 ডিসেম্বরের মধ্যেই হবে, 24 তারিখেই হবে। সেটা আমরা বাস্তবায়ন করে আজকে এখান থেকে যাবো ইনশাআল্লাহ। আমাদের ইউনিভার্সিটিতে পদার্পণ করার সময় প্রত্যেকেরই একটা স্বপ্ন থাকে। এই স্বপ্নটা বাস্তবায়ন হয় বিভিন্ন বিষয় বা বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে, এবং তাদের চাওয়া পাওয়া একটা প্রক্রিয়া বা একটা মিডিয়ার মাধ্যমে হয়, কিন্তু আমাদের এই বিশ্ববিদ্যালয়ে সেটা নেই। সদ্য বিএনপিতে যোগ দেওয়া অর্থনীতিবিদ ডক্টর রেজা কিবরিয়া তার বাবা সাবেক অর্থমন্ত্রী শাহ এম.এস. কিবরিয়া হত্যা প্রসঙ্গে বলেছেন, গত 15 বছর ধরে শেখ হাসিনা তার বাবার হত্যাকারীদের রক্ষা করেছেন। এতে সন্দেহ হয় তার নির্দেশে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। দুপুরে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার জালাল সাব গ্রামে নিজের বাড়িতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন। ডক্টর রেজা কিবরিয়া আরও বলেন, বর্তমান সরকারের প্রশাসনিক দক্ষতা নেই। সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য যে সামগ্রিক সক্ষমতা দরকার, ভোট কেন্দ্রে সুষ্ঠু পরিবেশ, নিরাপত্তা, ভোট বাক্স সুরক্ষা, সবকিছুতেই তারা ব্যর্থ। এই সরকারের প্রশাসনিক যে দক্ষতা সেটা নেই, এবং এই ভোটটাকে সুষ্ঠু করার যে দক্ষতা দরকার, প্রত্যেক ভোট বাক্সকে রক্ষা করা, ভোট কেন্দ্রকে একটা ভালো একটা পরিস্থিতিতে রাখা যেখানে কেউ ভয় পায় না, নির্ভয় মানুষ ভোট দিতে পারবে, এই সরকার সম্বন্ধে আমার কিছু সন্দেহ আছে। ঝিনাইদহে ব্যবসায়ী মুরাদ হত্যা মামলার অন্যতম আসামি আলম মণ্ডলকে গ্রেফতার করেছে র্যাব 6। সকালে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার শ্মশানঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব জানায়, ঝিনাইদহ শহরের পবহাটি মোড়ে ব্যবসায়ী মুরাদ হত্যা মামলার অন্যতম আসামি আলম মণ্ডল বাগেরহাট জেলায় অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় র্যাবের একটি আভিযানিক দল। অভিযান আলমের এক আত্মীয়ের বাসা থেকে গ্রেফতার করা হয়। গত শুক্রবার ব্যবসায়ী মুরাদের সাথে আলম মণ্ডলের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এরই জের ধরে শনিবার আলম মণ্ডলের ছেলে সৌরভ সঙ্গীদের নিয়ে মুরাদকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। মাদারীপুরে কালকিনিতে পানিতে ডুবে পৃথক ঘটনায় 1.5 ও 2.5 বছরের 2 শিশুর মৃত্যু হয়েছে। সকালে উপজেলার বালিগ্রাম ও কয়ারিয়া ইউনিয়নে এই ঘটনাটি ঘটে। পুলিশ ও স্বজনরা জানান, সকালে শিশুরা খেলতে গিয়ে সকলের অজান্তে বাড়ির পাশে পুকুরে ডুবে যায়। এদিকে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। পরে শিশুদের পানিতে ভাসতে দেখে তাদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা KM সোহেল রানা জানান, আইনি প্রক্রিয়া শেষে 2 শিশুর মরদেহ তাদের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ মোট 30 জন বাংলাদেশিকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF। আজ ভোরে এই ঘটনাটি ঘটে। পুশিন হওয়া ব্যক্তিরা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা। বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, তেঁতুলবাড়িয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমানা রেখার 140/6 পিলারের আনুমানিক 100 গজ ভেতরে 30 জন বাংলাদেশিকে ঠেলে পাঠায় BSF। এসব ব্যক্তি দালালের মাধ্যমে ভারতের বিভিন্ন সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে বলে জানা যায়। পরবর্তীতে ভারতীয় পুলিশের হাতে আটক হয়ে কলকাতা কারাগারে ছিলেন তারা। কারাবরণের পর তাদের বাংলাদেশ সীমান্তে ফিরিয়ে দেয় BSF। টেকনাফে কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ গোলা বারুদ ও দেশীয় আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে। দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে টেকনাফের কোনাপাড়া লবণের মাঠ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে 9 রাউন্ড তাজা গোলা, 2 রাউন্ড তাজা কার্তুজ, 7 রাউন্ড ফাঁকা কার্তুজ, 13টি ফাঁকা কেস, 2টি দেশীয় বিস্ফোরক, 2টি দেশীয় অস্ত্র এবং 3টি দেশীয় আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
মেহেরপুরের মুজিবনগরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ নাহিদ হাসান রাজু নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। আজ ভোর রাতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় নাহিদ হাসান রাজু নিজ বাড়িতে অস্ত্রসহ অবস্থান করছে। এরপর সেনাবাহিনী ও পুলিশের যৌথ বাহিনীর একটি দল অভিযান পরিচালনা করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন এবং 5 রাউন্ড গুলি উদ্ধার করে। ওসি আরও জানান, ঘটনার সত্যতা নিশ্চিত করে আটক নাহিদ হাসান রাজুর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ 5 দফা দাবিতে আন্দোলনরত সমমনা 8 দলের রংপুরে বিভাগীয় সমাবেশ হয়েছে। এতে অংশ নেন বিভাগের 58টি উপজেলার নেতাকর্মী ও সমর্থকরা। এদিকে সমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান কমিটিরা। দুপুরে জোহরের আজানের পর বৈচিত্র্যময় দৃশ্য দেখা দিলে কালেক্টর ঈদগাহ মাঠে সেখানে 8 দলের নেতাকর্মীরা একসঙ্গে নামাজ আদায় করতে দেখা যায়। পরে মোনাজাতে খালেদা জিয়া নিজের দল ও সাধারণ মানুষের জন্য দোয়া কামনা করেন তারা। বরিশাল শহরতলি চরকাওয়া গ্রামে জলাবদ্ধতা থেকে কৃষিজমি উদ্ধার ও খালে পানি প্রবাহ ফিরিয়ে আনতে বিএডিসি বরিশাল খাল খনন কার্যক্রম উদ্বোধন করেছেন বরিশালের নবাগত জেলা প্রশাসক খায়রুল আলম সুমন। বরিশাল ভোলা ঝালকাঠি পিরোজপুর অঞ্চলের সমন্বিত উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে সদর উপজেলার চরকাওয়া ইউনিয়নের বিলের পোল এলাকা থেকে নাপিত বাড়ি পর্যন্ত কৃষিজমির মাঝখান দিয়ে বয়ে যাওয়া 2 কিলোমিটার স্বনির্ভর খাল পুনঃখননের কাজ শুরু হয়। একই সঙ্গে 12 বছর আগে ভেঙে পড়া কালভার্ট পুনর্নির্মাণ কার্যক্রম শুরু হয়েছে। খাল খনন ও কালভার্ট পুনঃস্থাপনের উদ্যোগ নেওয়ায় স্থানীয় কৃষকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এলাকার উন্নয়ন, খাল মানি উন্নয়ন বা পানি নিষ্কাশন মানি হলে যে পরিবেশ সুন্দর হওয়া, এই ব্যাপারে আমি চরকাওয়াবাসীর পক্ষ থেকে মাননীয় ডিসি সাহেব, আমার জেলা প্রশাসক মহোদয়কে আন্তরিকভাবে ধন্যবাদ। ডিসি মহোদয় কাটিয়ে খনন করে দেয়, তাইলে আমরা অনেক উপকৃত হব কৃষক যারা আছে। ফসল ভালো হবে, আর জলবদ্ধ থাকলে তোমরা আমরা সেই পানিতে নিমজ্জিত থাকলে আমরা সেই উপযুক্ত ফসল আমরা উৎপাদন করতে ব্যর্থ হয়ে যাই। এই খাল খননের সাথে অন্য যে খালগুলো আছে সেটাও আমরা একই সাথে খননের জন্য আমরা প্রয়াস চালাবো এবং সুন্দরভাবে আমরা একটি পরিকল্পনা করব এবং পরিকল্পনা করে একই সাথে সকল খাল আমরা কানেক্ট করব নদীর সাথে। 3 ডিসেম্বর ঠাকুরগাঁও পাকিস্তানি হানাদার মুক্ত দিবস। দিবসটি পালনে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে ঠাকুরগাঁও পাবলিক ক্লাব মাঠে অবস্থিত শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন, পরবর্তীতে পুলিশ প্রশাসন, সিভিল সার্জন, উপজেলা প্রশাসন, জেলা বিএনপি, ঠাকুরগাঁও প্রেস ক্লাব সহ সরকারি বেসরকারি দপ্তর ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজন হাতে নিয়েছেন জেলা প্রশাসন। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নির্দেশনায় সকালে কার্গো ওয়ার হাউস সংলগ্ন এলাকায় এ মহড়া আয়োজন করা হয়। মহড়ায় অংশ নেয় বিমানবন্দরের ফায়ার শাখা, এফসেক, এপিবিএম, বিমান বাহিনী, নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং মেডিকেল টিম। মহড়ায় বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঢাকা জেলার আশুলিয়া, সাভার ও ধামরাই অঞ্চলে বেসরকারি টেলিভিশন প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিকদের সমন্বয়ে গঠিত টেলিভিশন রিপোর্টার্স ক্লাব টিআরসি নামে নতুন একটি সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়েছে। দুপুরে নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যরা সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। কমিটির সদস্যরা জানান, সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, অবাধ তথ্য প্রবাহ, পেশাগত দক্ষতা বৃদ্ধি, ঐক্য সুদৃঢ়করণ এবং সমাজের কল্যাণে কাজ করতেই টিআরসি যাত্রা শুরু করেছে। জয়পুরহাটে বছরের পর বছর অযত্ন আর অবহেলায় জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে প্রান্তিক কৃষকদের সেবাদানকারী প্রতিষ্ঠান ইউনিয়ন কৃষি সেবা কেন্দ্রগুলো। সংস্কারের অভাবে পরিত্যক্ত ভবনগুলো পরিণত হয়েছে ভুতুড়ে বাড়ি, কোনটা ময়লার ভাগাড়। অনেক কেন্দ্র পরিণত হয়েছে মাদকসেবী ও অপরাধীদের আনাগোনায়।
এদিকে কৃষি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন প্রান্তিক কৃষকরাও। প্রতিনিধি বিপুল কুমার সরকার রিপোর্ট, জানাচ্ছেন জুবাইর রহমান। 1980 দশকে প্রান্তিক কৃষকদের কাছে কৃষি সেবা দোরগোড়ায় পৌঁছানোর লক্ষ্যে জয়পুরহাটের 32 ইউনিয়নে নির্মাণ করা হয় ইউনিয়ন কৃষি সম্প্রসারণ কেন্দ্র ও কৃষি তথ্য সেবা ও পরামর্শ প্রদান কেন্দ্র। কেন্দ্রগুলোতে প্রথম দিকে স্থানীয় কৃষকরা বীজ, সার ও কৃষিপণ্য সংরক্ষণ করা সহ কৃষি বিভাগের কাছ থেকে কৃষিপণ্য উৎপাদনে নানা পরামর্শ পেতেন। কালের বিবর্তনে ভবনগুলো সংস্কারের অভাবে এখন পরিত্যক্ত। আগাছা লতাপাতায় জনশূন্য ও জরাজীর্ণ ভবনগুলো হয়েছে ভুতুরে বাড়ি ও ময়লার ভাগার। বিএস না থাকার কারণে ময়লা ফেলে এমন আবর্জনা করেছে, আমরা তো কৃষি কাজে কোনো সহযোগিতাই পাই না। আমাদের বাপ চাচারা এখান থেকে অনেক উপকার পাচ্ছে, কিন্তু এখন আর পাওয়া যায় না। আমি প্রায় 18 থেকে 20 বছর যাবৎ এখান থেকে দেখতেছি যে এই জায়গাটা অপরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। স্থানীয়দের বিস্তর অভিযোগ, মাদকসেবী সহ অপরাধীদের আনাগোনা বেড়েছে কেন্দ্রগুলোতে। দ্রুত সংস্কার করে পূর্বের মতো প্রান্তিক কৃষকদের কৃষি সেবা নিশ্চিত করার দাবি তাদের। কৃষি অফিস চালু হলে আমাদের এলাকার যত কৃষক আছে সবারই কম বেশি জমি আছে, এগুলো আমরা অনেক উপকৃত হয়েছি। এখানে যেটা পরিত্যক্ত হয়ে আছে এটা যেন আবার পুনরায় চালু করে সরকারের কাছে আকুল আবেদন। বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে কেন্দ্রগুলো সংস্কার করে প্রান্তিক কৃষকদের কৃষি সেবা দেওয়ার কথা জানালেন এ কর্মকর্তা। আমরা মেরামতের জন্য সরকারের কাছে ফান্ড চাইছি, যদি প্রয়োজনীয় ফান্ড সাপ্লাই পাওয়া যায় তাহলে আমরা এগুলোতে মেরামত করব। এতে কৃষক ভাইরা মানে এসব সাপ্লাই সেখানে থাকতে পারবে, বীজ সার রাখা যাবে এবং সেই সাথে এবং কৃষক ভাইরা শারীরিকভাবে এতে উপকৃত হবে। সরকারের সম্পদ রক্ষা করতে ভবনগুলো সংস্কার করে প্রান্তিক কৃষকদের কৃষিপণ্য উৎপাদনে সেবা নিশ্চিত করার দাবি কৃষক ও স্থানীয়দের। জুবাইর রহমান, মাইটিভি নিউজ। প্রতিষ্ঠার 27 বছর পেরিয়ে গেলেও উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি মাদারীপুরের ডাসার উপজেলার প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত দক্ষিণ চলবল খাঁ উচ্চ বিদ্যালয়। শিক্ষার্থীদের মাত্র 2টি টিনশেড ঘরেই ক্লাস করতে হয়। গরমে টিনের ঘর সহ্য করা কষ্টকর হয়ে ওঠে, আর বৃষ্টিতে টিনের ছিদ্র দিয়ে পানি পড়ে শ্রেণীকক্ষে বই খাতা ভিজে যায়। এতে চরম ভোগান্তিতে শিক্ষক সহ শিক্ষার্থীরা। দর্শক প্রতিনিধি জিয়াউদ্দিন লিয়াকতের রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। মাদারীপুরের ডাসার উপজেলা সদর থেকে প্রায় 6 কিলোমিটার দূরে চারদিক বিলবেষ্টিত প্রত্যন্ত অঞ্চল চলবল গ্রাম। দরিদ্র জনগোষ্ঠীর মাঝে শিক্ষার আলো পৌঁছে দিতে 1997 সালে প্রতিষ্ঠিত হয় দক্ষিণ চলবল খাঁ উচ্চ বিদ্যালয়। কিন্তু 28 বছর পার হলেও বিদ্যালয়টি এখনও অবহেলিত। নেই পাকা ভবন, যাতায়াতের কোনো পাকা রাস্তা। বিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থীদের জন্য রয়েছে 2টি দীর্ঘ টিনশেড ঘর। 5 ফুট টিন দিয়ে পার্টিশন বানিয়ে 4টি শ্রেণীকক্ষে ভাগ করা হয় ক্লাসরুম। গরমে টিনশেডের ভেতর অসহ্য তাপমাত্রায় ঘেমে যায় শিক্ষার্থীরা, আর বর্ষায় ফুটো টিন দিয়ে পানি ঢুকে শ্রেণীকক্ষ কাদামাটিতে একাকার হয়ে যায়। ভিজে যায় বই খাতা, ব্যাগ ও স্কুল ড্রেস। আমরা যখন স্কুলে আসি তখন আমাদের বৃষ্টিতে পুরোপুরি ভিজে যায়, আমাদের এখানে রাস্তা নাই। স্কুলে অনেক সমস্যা, যে বৃষ্টির সময় টিন দিয়া জল পড়ে এবং পাশের রুমের শব্দ এই রুমে আসে, ক্লাস করতে অসুবিধা হয়। ভবন না থাকার কারণে আমরা টিনের ঘরে ক্লাস করি, তাতে আমাদের প্রচুর পরিমাণে কষ্ট হয়। শিক্ষক শিক্ষার্থীদের ভোগান্তি নিত্যদিনের ঘটনা। শিক্ষার্থীদের আরেক বড় সমস্যা যাতায়াত। বিদ্যালয়ের দিকে যাওয়ার জন্য নেই কোনো পাকা রাস্তা। বর্ষাকালে পুরো এলাকা পানিতে ডুবে থাকায় নৌকাই তাদের একমাত্র ভরসা। টিনের ঘর, কোনো একটা ভবন নাই, রাস্তাঘাট নাই, যোগাযোগের সমস্যা। আমাদের ছেলে মেয়ে যে ভালো স্কুলে পড়াবো এমন কোনো নাই, যে রাস্তাঘাট সব জায়গায় মানে দেখা যায় যে অনুন্নত। এখন সরকারের কাছে আমাদের দাবি, আমাদের এইখানে যাতে একটা শিক্ষা কার্যক্রম পরিচালনা করার জন্য একটা ভবনের ব্যবস্থা করে দেয়। বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের অভিযোগ, বহুবার জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরে পাকা ভবন ও রাস্তা নির্মাণের আবেদন করা হলেও এখনো কোনো উদ্যোগ দেখা যায়নি। এখানের যাতায়াত ব্যবস্থা এতই নাজুক যে ছেলে মেয়েদের বর্ষার সময় নৌকা স্কুলে আসতে হয়, নৌকা বেয়ে তারা নিজেরাই স্কুলে আসে। যখন বর্ষা নামে তখন কিন্তু তারা বই খাতা নিয়ে ভিজে যায়, একেবারে ভিজে যায়। কোমলমতি শিক্ষার্থীদের দুর্ভোগ কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। আমরা ভবনের জন্য লিখব এবং আমরা আশা করছি দ্রুততম সময়ে সেখানে ভবন নির্মিত হবে এবং ভবনের মাধ্যমে আমাদের ছাত্রছাত্রীরা এবং শিক্ষকবৃন্দ সেখানে নতুন ভবনে পাঠদান শুরু করতে পারবেন এবং ক্লাস করতে পারবেন। শুধু আশ্বাসের বাণী নয়, দীর্ঘদিনের অবহেলিত এই জনপদে শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।
জামালপুরে বিনা উদ্ভাবিত বিনা লেবু 1-এর অঙ্গজ বংশবিস্তার পরিচর্যা উৎপাদন কৌশল শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উপকেন্দ্রে এই কৃষক প্রশিক্ষণের আয়োজন করে। উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ আলম শরীফ খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ বিনা শাখা প্রধান ডক্টর মোহাম্মদ আশিকুর রহমান, ডক্টর মোহাম্মদ নুরুন নবী মজুমদার, কৃষিবিদ মোহাম্মদ শাখাওয়াত আকরাম, ডক্টর শামসুল আলম, কৃষিবিদ এমদাদুল হক, ডক্টর রাখি রানী সরকার। এই প্রশিক্ষণে 50 জন কৃষক কৃষানি অংশ নেয়। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল 25 বিজিবি ব্যাটালিয়নের অভিযানে ট্রাকসহ বিপুল পরিমাণে ভারতীয় জিরা আটক করা হয়েছে। সরাইল 25 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা বিজয়নগর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের ইসলামপুরে একটি ট্রাক তল্লাশি করে 3000 কেজি জিরা আটক করে। আটককৃত ট্রাকসহ জিরার মূল্য 94 লক্ষ টাকা। সীমান্তে নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোচ্চভাবে অব্যাহত রয়েছে বলে জানান তিনি। নাটোরের সিংড়ায় চলনবিল পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের অভিযানে 5টি শালিক অবমুক্ত একটি বক উদ্ধার করে মাটিতে পুঁতে ফেলা এবং প্রায় 2000 মিটার পাখি মারার জাল জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়। ভোর থেকে 3 ঘন্টা অভিযান পরিচালনা করেন পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের সভাপতি এস.এম. রাজু আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জুলহাস কায়েম, পরিবেশ কর্মী মোতালেব হোসেন। নওগাঁয় 34তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং 27তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক নূর মোহাম্মদের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার এহসানুর রহমান ভুইয়া, ডেপুটি সিভিল সার্জন মনির আলী আকন্দ সহ অন্যান্যরাও বক্তব্য রাখেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে 34তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং 27তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। সকালে উপলক্ষে উস্তাদ আলাউদ্দিন খাস সঙ্গীতাঙ্কনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার এবং সেই সাথে জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক আফতাবউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এস.এম. শাহিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডক্টর নোমান মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক রঞ্জন চন্দ্র দে, অতিরিক্ত পুলিশ সুপার রকিবুর রাজা, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আল মাহমুদ হোসেন সহ আরও অনেকে। কুষ্টিয়ায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও জাতীয় প্রতিবন্ধী দিবস 2025 উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম। কুষ্টিয়া সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আব্দুল লতিফ শেখের সভাপতিত্বে ও সহকারী পরিচালক মোহাম্মদ মুরাদ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার। পরে জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে 16 জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সাদা ছড়ি, হিয়ারিং এইড ও জেলা সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে 3 জন প্রতিবন্ধীকে বিনা সুদে প্রত্যেককে 70,000 টাকার চেক প্রদান করা হয়। নেত্রকোনায় 34তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও 27তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। সকালে জেলা সমাজসেবা কমপ্লেক্সের প্রাঙ্গণে জেলা প্রশাসন এবং জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক শাহ আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক সাইফুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সজল কুমার সরকার, কারিতাস প্রতিনিধি সারেন তজু সহ অন্যান্যরা। গাজীপুরে 34তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং 27তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে র্যালি, আলোচনা সভা হয়েছে। গাজীপুর জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোতাসেম বিল্লাহ।
সাতক্ষীরা র্যালি, আলোচনা সভা ও হুইল চেয়ার বিতরণের মধ্য দিয়ে 34তম আন্তর্জাতিক এবং 27তম জাতীয় প্রতিবন্ধী দিবস 2025 উদযাপন করা হয়েছে। জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে একটি র্যালি অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সাইদুর রহমান মৃধার সভাপতিতে বিশেষ অতিথি ছিলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর চৌধুরী, জেলা জামায়াতের আমির, উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল সহ আরো অনেকে। বরিশালের গরু নদীতে 34তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং 27তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে প্রতিবন্ধীদের নিয়ে র্যালি ও আলোচনা সভা হয়েছে। এসডিডিবি কারিতাস বরিশাল অঞ্চলের আয়োজনে সকালে প্রতিবন্ধীদের নিয়ে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে কারিতাস হলরুমে আঞ্চলিক পরিচালক ফ্রান্সিস ব্যাপারী সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন ফোরাম সভাপতি কালিয়া দমন গুহ, মাইটিভি প্রতিনিধি গিয়াসউদ্দিন মিয়া সহ অন্যান্যরা। দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করেছেন 250 শয্যা মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত হাসপাতালের সামনে তারা এই কর্মসূচি পালন করেন। কর্মসূচির কারণে এ সময় হাসপাতালে বেশ কয়েকটি জরুরি সেবায় ব্যাঘাত ঘটে। এ সময় সাধারণ সেবা নিতে এসে চরম ভোগান্তিতে পড়েন রোগীরা। বিশেষ করে প্যাথোলজি বিভাগে সেবা বন্ধ থাকায় চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। একই সঙ্গে বিনামূল্যে ওষুধ নিতে আসা রোগীরাও বিপাকে পড়েন। দশম গ্রেড বাস্তবায়নে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আধা বেলা অবস্থান কর্মসূচি পালন করেছেন সিলেট মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট দশম গ্রেড বাস্তবায়ন পরিষদের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত সিলেট MAG ওসমানী মেডিকেল প্রাঙ্গণের গোল চত্বরে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়। এছাড়াও পূর্ব ঘোষিত নির্দেশনা অনুযায়ী দাবি না আদায় হলে আগামী 4 ডিসেম্বর সারাদিন পূর্ণ মাত্রায় শাটডাউনের ঘোষণা করা হয়। জামালপুরের ইসলামপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দশম গ্রেড বাস্তবায়ন সহ ন্যায়সঙ্গত দাবিতে মানববন্ধন ও কর্মবিরতি অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট দশম গ্রেড বাস্তবায়ন পরিষদের আয়োজনে অর্ধ দিবস এই কর্মসূচিতে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা অংশ নেন। মেডিকেল টেকনোলজিস্ট ডেন্টাল আক্তার হোসেন কিরণের সভাপতিত্বে, ফার্মাসিস্ট মিস্টার বাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন ল্যাবরেটরি নরুজ্জামান, ফার্মাসিস্ট মিলন হাসান, রবিউল সহ আরও অনেকে। দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে অর্ধ দিবস কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। সকালে ঝিনাইদহ সদর হাসপাতালে কর্মসূচির আয়োজন করে দশম গ্রেড বাস্তবায়ন পরিষদ জেলা শাখা। সকাল 8টা থেকে বেলা 12টা পর্যন্ত 4 ঘন্টা কর্মবিরতি পালন করেন আন্দোলনকারীরা। এ সময় ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট, কর্মরত ও অধ্যয়নরত শিক্ষার্থীরা কর্মবিরতিতে অংশ নেন। এদিকে কর্মবিরতির কারণে ভোগান্তিতে পড়ে হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা। দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জের মাধবপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা কর্মবিরতি পালন করেছে। সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত কর্মবিরতি পালন করা হয়। সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে বক্তব্য রাখেন রাসেল আহমেদ, জহিরুল ইসলাম, পারভেজ ইমতিয়াজ, বাসেদ মিয়া, সনাতন পাজা, সোহেল রানা, আবির, রনি, জীবন, মালেক, শাকিল সহ আরও অনেকে। পূর্ণ দিবস কর্মবিরতি অর্থাৎ কমপ্লিট শাটডাউন পালন করব। আজকে অর্ধ দিবস কর্মবিরতি দিয়েছি। একাদশ গ্রেড থেকে দশম গ্রেডে উন্নীত হওয়ার দাবিতে ঢাকা মেডিকেলে কলেজ, হাসপাতাল সহ সারা দেশে সব সরকারি হাসপাতালে আধা বেলা কর্মবিরতি পালন করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও সকাল 9টা থেকে অর্ধ দিবস কর্মবিরতি পালন করেছেন তারা। দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মসূচি পালন করলে দেশের সরকারি হাসপাতালগুলোতে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় সব ধরনের পরীক্ষা নিরীক্ষা ও ওষুধ বিতরণ কার্যক্রম। কুড়িগ্রাম মেডিকেল টেকনোলজিস্ট ও ডিপ্লোমা ফার্মাসিস্টদের 11তম গ্রেড থেকে দশম গ্রেডে উন্নীতকরণের দাবিতে অর্ধ দিবস কর্মবিরতি পালন করেছে জেলা মেডিকেল টেকনোলজিস্ট ও ডিপ্লোমা ফার্মাসিস্ট 10 গ্রেড বাস্তবায়ন পরিষদ। সকালে নিজ নিজ কর্মস্থলে কর্মবিরতি দিয়ে তারা কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। কর্মবিরতির ফলে রোগী ও স্বজনরা ভোগান্তিতে পড়ে। বিশেষ করে পরীক্ষা নিরীক্ষা বন্ধ থাকায় অনেকেই বিপাকে পড়েন।
ঝিনাইদহের মহেশপুর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা ও নতুনভাবে বর্জ্য স্থানান্তর কার্যক্রমকে আরও সুসংহত করতে একটি মতবিনিময় সভা হয়েছে। দুপুরে পৌরসভা কার্যালয়ের সভাকক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তার। এছাড়া পৌর বিএনপি সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পৌর জামায়াতের আমির পলাশ হোসেন, মহেশপুর প্রেস ক্লাবের সভাপতি সারোয়ার হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরাও অংশ নেন। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় 16 ডিসেম্বর মহান বিজয় দিবস 2025 উপলক্ষে প্রস্তুতিমূলক সভা হয়েছে। সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ATM আরিফের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার ভূমি শারমিন আক্তার রিমা, সাবেক পৌর মেয়র বেলাল হোসেন, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শাহজাহান আলী, প্রেস ক্লাবের সভাপতি আনিসুর রহমান লিটন সহ অনেকেই উপস্থিত ছিলেন। কুড়িগ্রামের নাগেশ্বরীতে মা ও শিশু সহায়তা কর্মসূচির বাস্তবায়নের নির্দেশিকা বিষয়ক পৌরসভার কমিটির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মহিম আল মুস্তাকুরের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহানুর জামান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুজন সাহা সহ আরও অনেকে। পাবনা মেডিকেল কলেজে হিস্ট্রি অফ মেডিসিনের উপর গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়েছে। মেডিকেল কলেজ শিক্ষক সমিতি আয়োজিত এই অনুষ্ঠানে চিকিৎসা শাস্ত্রের শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন উপস্থাপন করেন আর্মস ফোর্সের মেডিকেল সার্ভিসেসের সাবেক মহাপরিচালক ও দেশের বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ মেজর জেনারেল ডক্টর রবিউল হোসেন। এ সময় পাবনা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর AM শফিকুল হাসান, চক্ষু বিভাগের অধ্যাপক আমিনুর রশিদ আকন্দ উপস্থিত ছিলেন। চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকায় 10 নম্বর লাইনের হিউম্যান হলারের রুট ভায়োলেশনের অভিযোগ তুলে বিক্ষোভ সমাবেশ করেছেন 4 নম্বর লাইনের পরিবহন শ্রমিক ও মালিকরা। সমাবেশে বক্তারা দাবি করেন নির্ধারিত রুট ও পারমিট অনুসরণ না করায় তাদের আর্থিক ক্ষতি হচ্ছে এবং শ্রমিকদের নিয়মিত বেতন দেওয়া কঠিন হয়ে পড়ছে। বক্তারা আরও বলেন রুট পারমিট ও সরকারি নির্দেশনা অনুযায়ী সকল পরিবহন যেন নিজ নিজ লাইনে চলে সে ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। তারা পরিবহন খাতে শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন। আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় এবং ডিআইর ঘুষ বাণিজ্যের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্মসূচি পালনের ঘোষণা দেওয়ায় জোটের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজির প্রতিষ্ঠান কাতলা সেন কাদিরা মাদ্রাসার ষড়যন্ত্রমূলক অডিটের উদ্যোগ ও ঘুষ বাণিজ্য বন্ধের দাবিতে নেত্রকোনা বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের নেত্রকোনা জেলা শাখার আয়োজনে জেলা প্রেস ক্লাবের সামনে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখা সভাপতি অধ্যক্ষ মঞ্জুরুল হক, সাধারণ সম্পাদক সাফুল ইসলাম সজল সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। গাজীপুরের কালিয়াকৈরে বিএনপি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকালে পৌর বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে বিএনপি নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমানের পক্ষ থেকে স্থানীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সাবেক সহসভাপতি শামসুল আলম সরকার, সঞ্চালনা করেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী রিয়াজউদ্দিন। এ সময় পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, স্থানীয় বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। টাঙ্গাইলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, শহর বিএনপির সভাপতি মেহেদি হাসান আলিম, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আলামিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম উপস্থিত ছিলেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি ও সুস্থতা কামনায় চাঁদপুরের মতলব উত্তরে সদকা ও মাদ্রাসা এতিম শিশুদের জন্য খাবার বিতরণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য তথা চাঁদপুর 2 আসনের বিএনপি প্রার্থী ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিনের উদ্যোগে আয়োজন করা হয়। মাহফিলে বিশেষ দোয়া করা হয় দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা, দেশের শান্তি ও মানুষের কল্যাণের জন্য। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা জসিমউদ্দিন। ময়মনসিংহের ভালুকায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল হয়েছে। 7 নং মল্লিকবাড়ি ইউনিয়ন বিএনপি আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি সদস্য সাইফুল্লাহ চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোর্শেদ আলম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ, রুহুল আমিন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। মানুষের কথা বলার অধিকার দিতে হবে। আপনারা জানেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে সাতক্ষীরায় কোরআন খতম ও দোয়া মাহফিল হয়েছে। দুপুরে শহরের লেক ভিউ কনভেনশন সেন্টারে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক নির্বাহী সদস্য ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাসিম শাহরুখ খান মিঠু। এছাড়াও জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য সংগঠনের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ দোয়া মাহফিলে অংশ নেন। লালমনিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ প্রদান, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে শিবরাম আদর্শ পাবলিক স্কুলে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মোমিনুল হক। অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন প্রাথমিক শিক্ষা অফিসার জাহেদুল ইসলাম ফারুক। এ সময় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরনবী, বিদ্যালয়ের পরিচালক রাশেদ ইসলাম, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।